স্টুডেন্টদের ছুটি দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে তৃষা। হাঁটতে হাঁটতে নিজের ভাগ্যের কথাই ভাবছে ও। ঈশ্বর যেন শুধু মানসিক কষ্ট পেতেই এই পৃথিবীতে পাঠিয়েছেন ওকে। ভালো কিছু সহজে ওর কপালে জোটে না। খারাপ দেখতে দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে ও। মনটা অনেক কঠিন হয়েছে। তবুও কষ্ট যে পায় না তা তো নয়। ভালো খবর বড় আসে না। তবে আজকের দিনটা যেন ওর কাছে খারাপ খবরের ঝুলি ভর্তি করে নিয়ে এসেছে। সেই সকাল থেকে শুরু হয়েছে। ঘুম ভাঙার পরই মাস্তুতো দাদা অর্ণবদার ফোনটা এলো। অনেক আশা নিয়ে কলটা রিসিভ করেছিল ও, কিন্তু ওকে নিরাশ করে অর্ণবদা বলেছিল, সরি রে তৃষা, হলো না তোর কাজটা। ওরা বিশেষ একজনের রেফারেন্স মতো অন্য একজনকে সিলেক্ট করেছে। তোর জন্য চেষ্টা করেছিল সুমিত, কিন্তু কোনো লাভ হলো না। তৃষা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, তোমরা আর কি করবে বলো? আমার ভাগ্যে ভালো কিছু হওয়ার নয় যে, আমার কোনো কিছু আশা করাই ভুল। তবু আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিল অর্ণবদা। বলেছিল পরে আবার নিশ্চয়ই কোনো সুযোগ আসবে। সে কথায় গুরুত্ব না দিয়ে ফোন রেখে টিউশন পড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তৃষা। নবীন সংঘ ক্লাবের বাড়তি একটা ঘরে সকালে কিছু ছেলে মেয়েকে টিউশন পড়ায় তৃষা। ক্লাবের সেক্রেটারিকে অনেক বলে কয়ে এই ব্যবস্থাটা করেছিল ও গত বছর। তৃষা ম্যাথসে মাস্টার্স করেছে 3 বছর আগে, চাকরি মেলেনি। তাই 9, 10, 11 ও 12-এর স্টুডেন্টদের ম্যাথ আর লাইফ সায়েন্স করায় ও সপ্তাহে 3 দিন করে। আগে বাড়ি বাড়ি গিয়ে পড়াতো, তাতে বেশি স্টুডেন্টকে পড়ানো সম্ভব হতো না, তাই এই ব্যবস্থা। ছাত্রছাত্রীর সংখ্যা 7 থেকে বাড়তে বাড়তে 15-তে দাঁড়িয়েছে। ভবিষ্যতে বাড়বে এই আশাতেই শুরুটা করেছিল, সেটাই হচ্ছিল। কিন্তু আজ এখানে এসে পরপর দুটো মন খারাপ করা খবর শুনল। এখানকার স্কুল থেকে টিসি নিয়ে চলে যেতে হচ্ছে ওর এক ছাত্রীকে, কারণ তার বাবা চাকরির ক্ষেত্র থেকে বদলি হয়ে চলে যাচ্ছে অন্যত্র। তার মানে একটা স্টুডেন্ট কমলো। এদিকে নতুন যে দুটি ছেলে এই মাস থেকে পড়বে বলেছিল, তারা অন্য একজন স্যারের কাছে পড়া শুরু করে দিয়েছে। তার মানে আয় বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। মায়ের হাতে যে দুটো বেশি টাকা তুলে দেবে সেটা আর হচ্ছে না, বরং 300 টাকা কম আসবে পরের মাস থেকে। হাঁটতে কষ্ট হয় না তৃষার, তবে সাইকেল থাকলে কিছুটা সময় বাঁচে। ক্লাস 5-এ পড়ার সময় তৃষাকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন ওর বাবা। এক নাগাড়ে ব্যবহারের ফলে সেই সাইকেলটা নষ্ট হয়ে গেছে। সারিয়ে টারিয়ে চলছিল যা হোক করে, কিন্তু এখন আর চাপার উপযুক্ত নয় সেটা। এদিকে নতুন সাইকেল যে কিনবে একটা, সেই সামর্থ্যও নেই। তাই 25 মিনিটের রাস্তা হেঁটেই যাতায়াত করে তৃষা। এছাড়া বাজার, দোকান বা সংসারের অন্য যে কোনো প্রয়োজনে বাইরে বের হলে পা দুটোই ভরসা। নতুন দুজন ছাত্র পড়বে শুনে তৃষার মা ব্রততী হাজরা বলেছিলেন, এবার গগন কাকার সাইকেলের দোকানে বলে ইনস্টলমেন্টে একটা সাইকেল কিনে নিবি। আমাকে বাড়তি টাকা দিতে হবে না, যেমন করে চলছে এখন সেভাবেই চলে যাবে সংসার। মায়ের কথা শুনে একটা নতুন সাইকেল কেনার ইচ্ছা হয়েছিল তৃষার, কিন্তু আপাতত সে পথ আর খোলা রইল না। অর্থনৈতিক অবস্থা কখনোই তেমন ভালো ছিল না তৃষাদের, তবে বাবা বেঁচে থাকতে অভাবে কাটতে হয়নি দিন। একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন তৃষার বাবা অলোক হাজরা। তৃষা একমাত্র সন্তান হওয়ার কারণে ওর প্রয়োজনীয় জিনিসগুলো যথা সময় পেতে অসুবিধা হয়নি কখনো। যথেষ্ট আদরেই মানুষ হয়েছে ও। কিন্তু কয়েক বছর আগে হঠাৎ করেই ওদের জীবনে নেমে এসেছিল দারুণ বিপর্যয়। বিনা মেঘেই হয়েছিল বজ্রপাত। তৃষা এমএসসি পড়ার সময় একদিন কর্মরত অবস্থায় অফিসেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অলোক হাজরার। অফিস থেকেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর খবরটা পান ব্রততী। বুকের মধ্যে দারুণ কষ্ট ও চরম উদ্বেগ নিয়ে 3 দিন বাড়ি আর হাসপাতাল ছোটাছুটি করল তৃষা আর ব্রততী। চতুর্থ দিনের দিন সব উদ্বেগের অবসান ঘটিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে অনন্তলোকে পাড়ি দিলেন অলোক হাজরা। তার আকস্মিক মৃত্যুতে অথই জলে পড়ল ব্রততী ও তৃষা। বাবার মৃত্যুর 1 মাস পর একদিন বাবার অফিসে গিয়েছিল তৃষা একটা কাজের আশায়, কিন্তু গিয়ে জানতে পারে যে ওর বাবা যে পোস্টে চাকরি করতেন সেখানে ইতিমধ্যেই একজনকে নিয়োগ করা হয়ে গেছে। নিরাশ হয়ে ফিরে আসে তৃষা।
তবে কোম্পানির ডিরেক্টর আশ্বাস দিয়েছিলেন যে ভবিষ্যতে কোনো ক্লার্কের পোস্ট খালি হলে অবশ্যই তৃষাকে ডাকা হবে। নিজের বায়োডাটা, পুরো অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে এসেছিল তৃষা, কিন্তু এতদিনেও কোনো ডাক আসেনি। সেদিনের পর মাকে সঙ্গে নিয়ে কদিন তৃষাকে যেতে হয়েছিল বাবার অফিসে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য। অফিস থেকে মোট যে টাকাটা পাওয়া গিয়েছিল সেই টাকার থেকে 1010 টাকা সংসার চালানোর জন্য রেখে বাকিটা মায়ের নামে এমআইএস করে দিয়েছিল তৃষা। মাসে 5,000 টাকা করে পায় তার থেকে। এদিকে অলোক হাজরার মৃত্যুর পর ব্রততীর ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টের সামান্য সমস্যা দেখা দেয়। এই দুটো কারণে নিয়মিত ওষুধ খেতে হয় তাকে। সুদের টাকায় সংসার চালিয়ে নিজের জন্য ওষুধ কেনা সম্ভব হয় না ব্রততীর পক্ষে। তাই তিনি একটা টেলারিং শপের সঙ্গে যোগাযোগ করে শাড়িতে ফলস পার বসানো ও ব্লাউজে হুক বসানোর কাজটা জোগাড় করেছিলেন। শাড়ি ও ব্লাউজ দোকানে গিয়ে আসা ও নিয়ে আসার কাজটা অবশ্য তৃষাকেই করতে হয়। সেখান থেকে যা রোজগার হয় তাই দিয়ে আর কিছু না হোক ব্রততীর ওষুধগুলো কেনা হয়। এভাবেই টেনে টুনে চলছিল সংসার। বাবার মৃত্যুর 4 মাস পর তৃষার এমএসসি ফাইনাল পরীক্ষা হয়ে যায়। কিছু অতিরিক্ত টাকা সংসারে ঢুকবে, এই উদ্দেশ্যে তখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করা শুরু করেছিল ও। বিশ্বের চিন্তা মাথায় নিয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল তৃষা। হঠাৎ ওর গা ঘেঁষে দাঁড়ালো একটা কালো রঙের বাইক। পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল বাইকের ওপর বসে মিটমিটি হাসছে আরোহী। ভালো করে দেখে খেয়াল হলো আরোহী আর কেউ নয়, প্রবাল মিত্র। 2 বছর পর প্রবালকে দেখে বেশ অবাক হলো তৃষা। প্রবালের চেহারায় এতটাই জৌলুস এসেছে যে এক নজর দেখে চিনতে অসুবিধা হচ্ছে। একসঙ্গে গ্র্যাজুয়েশন করছিল প্রবাল তৃষার সঙ্গে। তারপর এমবিএ করে জব পেয়ে গিয়েছিল হায়দ্রাবাদে। বছরে 1-8 বার হয়তো এসেছে এখানে, কিন্তু দেখা হয়নি তৃষার সাথে। প্রথম কথাটা বলল তৃষাই। কিরে, কবে এলি? প্রবাল বাইক থেকে নেমে তৃষার সামনে দাঁড়ালো। গতকাল রাত্রে এসেছি। 10 দিনের ছুটি নিয়ে এসেছি এবার। আসার আগে থেকে ভেবে রেখেছিলাম এবার সব বন্ধুদের সঙ্গে, বিশেষ করে তোর সঙ্গে দেখা করব। তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম এখন। কিন্তু দেখ, আমার এতটাই সৌভাগ্য যে রাস্তাতেই দেখা হয়ে গেল তোর সঙ্গে। ঈশ্বর আমাদের একান্তে কথা বলার সুযোগ করে দিলেন। ম্লান হাসল তৃষা। আমার মতো দুর্ভাগার সঙ্গে দেখা হওয়াটা কোনো সৌভাগ্যের লক্ষণ নয় প্রবাল, বরং উল্টোটা বলতে পারিস। আমার সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেল তোর মতো একজন সফল মানুষের সঙ্গে। প্রবাল কৃত্রিম রাগ দেখিয়ে বলল, কী সব আজে বাজে কথা বলছিস? একটা চাকরি পেয়েছি এই তো, তাতে আমার 4টে করে হাত পা গজায়নি। আমি নিতান্তই সামান্য একটা মানুষ। মনে আছে সেদিনের কথা? একসময় আমি তোর জন্যে হেদিয়ে মরতাম, তুই বরং আমায় পাত্তা দিতিস না। আর আজ এইসব বলছিস? সেটা তো ছিল তোর পাগলামি। মোটেও ওটা পাগলামি নয়। একটা কলেজে পড়া ছেলে প্রেমে পড়তেই পারে কারো। তোকে প্রপোজ করতে তুই হেসে উড়িয়ে দিয়েছিলি ব্যাপারটা। বিশ্বাস কর, আমি কিন্তু সিরিয়াস ছিলাম। ওসব কথা বাদ দে, বিয়ে করছিস কবে বল? প্রবাল ভুরু নাচিয়ে বলল, পাত্রী তো সিলেক্ট করাই আছে, এবার করব। তৃষা উৎসাহ নিয়ে বলল, তাই? খুব ভালো। তা সে কি হায়দ্রাবাদে তোর সঙ্গে জব করে? না রে, সে এই বর্ধমানেই থাকে। কে রে? সে কে তা সব বন্ধুরাই জানে, আর তুই জানিস না? সত্যি বলছি, জানি না রে। প্রবাল তৃষার হাত দুটো নিজের মুঠোর মধ্যে নিয়ে বলল, সে হচ্ছিস তুই। আমি স্টিল তোকে ভালোবাসি তৃষা। তুই ছাড়া আমার জীবনে আর কেউ আসেনি যার প্রতি আমার মন এতটুকু দুর্বল হয়েছে। তাই ভাবলাম বিয়ে যখন করতেই হবে তখন আমার জীবনের প্রথম ভালোবাসার পাত্রকেই করব। তৃষা নিরুত্তাপ গলায় বলল, এসব কথা বলিস না প্রবাল। সেদিন তোর প্রস্তাবে রাজি হতে পারিনি, তার কারণ আমার বিশ্বাস যে সম্পর্ক হয় সমানে সমানে। কিন্তু তোদের আর আমাদের অর্থনৈতিক অবস্থার মধ্যে ছিল আসমান জমিন ফারাক। তখন তবু বাবা বেঁচে ছিলেন। আজ বাবার মৃত্যুর পর আমাদের অবস্থা আরও সঙ্গীন। তাছাড়া এখন মায়ের সব দায়িত্ব আমার। আমার ধ্যান জ্ঞান এখন একটু বেশি টাকা রোজগারের পন্থা খোঁজা। বিয়ে করার মতন বিলাসিতা আমার মতন মেয়েকে মানায় না। তুই এই কথা আর কারোর কাছে কখনো বলিস না, বরং তোর উপযুক্ত কোনো মেয়েকে বিয়ে করে সুখী হ।
এখন তুই বাড়ি যা, আমি চললাম। প্রবাল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেটা শোনার জন্য আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে হাঁটতে লাগলো তৃষা। পেছন থেকে কানে এলো প্রবালের আকুতি, তৃষা শোন, আমাকে কষ্ট দিয়ে তুই এভাবে চলে যেতে পারিস না। কিন্তু সেই কথায় কর্ণপাত করল না তৃষা। একটা বারের জন্য আর পিছু ফিরে না তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো ও। প্রবালকে দেখতে সুন্দর, তাছাড়া পড়াশোনাতেও বেশ ভালো ছিল। কলেজের অনেক মেয়ে ওর সঙ্গে প্রেম করার জন্য উঠে পড়ে লেগেছিল। তৃষারও যে ওকে ভালো লাগতো না তা নয়, কিন্তু নিজের মনের লাগাম টেনে ধরার ক্ষমতা ছিল ওর। তাই প্রবালের মুখে বারবার প্রেমের কথা শুনেও এতটুকু দুর্বল হয়নি ও কখনো। সেদিন উপেক্ষা করেছিল ওর দেওয়া প্রস্তাবকে, আর আজও পারল একটা সুনিশ্চিত জীবনের হাতছানিকে অত সহজে উপেক্ষা করতে। তবে একটা কথা ভেবে ভালো লাগছে যে গোটা দুনিয়ার কাছে যখন মূল্যহীন মনে হচ্ছিল নিজেকে, তখন জানতে পারল অন্তত একজনের কাছেও ওর এতটা মূল্য আছে। কিছুটা মানসিক তৃপ্তি নিয়ে বাড়িতে পা রাখল তৃষা। দরজা খুলতেই ব্রততী এক মুখ হাসি নিয়ে। এতটা উচ্ছল তাকে দীর্ঘদিন দেখেনি তৃষা। ভেতরে ঢুকতে ঢুকতে ও বলল, কি ব্যাপার মা, তোমাকে এত খুশি লাগছে কেন? কিছু কি হয়েছে? ঘরের ভেতর থেকে একটা লম্বা খাম নিয়ে এসে তৃষার হাতে দিলেন তিনি। বললেন, কিছু খেয়ে নিয়ে এক্ষুনি বেরোতে হবে তোকে। তোর বাবার অফিস থেকে একজন বেয়ারা এসে এই খামটা দিয়ে গেছে। বলে গেছে যে খুবই আর্জেন্ট ব্যাপার, তাই পোস্টে না পাঠিয়ে বেয়ারার হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছেন ডিরেক্টর। ওনার সঙ্গে আজই দেখা করতে হবে তোকে। খামটা খুলে অবাক হলো তৃষা। খামের ভেতরে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং ডেট আগামীকাল। 3.5 বছর আগে স্কুলের হেডমিস্ট্রেসকে দিয়ে অ্যাটেস্টেড করানো নিজের সমস্ত পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেটের জেরক্স কপি আর বাড়ির ঠিকানা দিয়ে এসেছিল তৃষা কোম্পানির ডিরেক্টরকে। পোস্ট খালি হওয়ায় এতদিন পর সেই কথা মনে রেখে উনি যে তৃষাকে চাকরিটা দেবেন তা ভাবতে পারেনি ও। আনন্দে মাকে জড়িয়ে ধরল তৃষা। কয়েক ঘন্টা আগেও নিজেকে পৃথিবীর সেরা অভাগাদের মধ্যে একজন মনে হচ্ছিল তৃষার, অথচ এই মুহূর্তে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। মাথার উপর থেকে সব দুশ্চিন্তা যেন নিমেষে চলে গেল। বাবার আকস্মিক মৃত্যু ওকে তাড়াতাড়ি খুব পরিণত করে দিয়েছিল। তখন থেকেই যে জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, তা থেকে মনটা শক্ত হয়ে গিয়েছিল। তাই আর 5টা মেয়ের মতন বিয়ে করে ঘর সংসার করার বাসনা কোনো দিনই প্রকটভাবে জন্মায়নি ওর মনে। বরং বাকি জীবনটা মাকে নিয়ে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তৃষা। ওর সেই বাসনা এবার পূর্ণ হতে চলেছে। আর কিছু চাওয়ার নেই ওর ঈশ্বরের কাছে। সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে কৃতজ্ঞতায় মাথা নত করল তৃষা। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।